অযোগ্য লোককে যখন আপনি এক জায়গায় বসাবেন তখন তারা এগুলি করবে। ৪১,০০০ ফুট থেকে ঝাঁপ দিতে পারে, এটা একমাত্র যোগ্যতা। যে বলতে মারি খেয়ে চলে যায়। এই সরকার ক্ষমতা নেয়ার পর একটা দীর্ঘ সময় ধরে আমরা একের পর এক আন্দোলন দেখেছি, তারপরে মোটামুটি থিতি এসেছিল। সবশেষ হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য যমুনা অভিমুখে যাত্রা, এরপর এর আশেপাশে সেখানে একরকম বসে পড়া শাহবাগকে কেন্দ্র করে, তারপর আবার সরকার সেই দাবি মেনে নিল। সেটা রেশ কাটতে না কাটতে আবার অনেকগুলো দাবি নিয়ে শাহবাগকে কেন্দ্র করে বা যমুনাকে কেন্দ্র করে আন্দোলন দানা বেঁধে উঠছে। এই পরিস্থিতির দায়টা আসলে কার? এখন তো দায়টা আপনি কাকে দেবেন? কারণ আমার বিবেচনা দায়টা সরকারের। সরকার পারে নাই। এখন সরকার কি করলে পারতো, কি করলে পারতো না, এটা সরকারকে নির্ধারণ করতে হবে। আপনি যখন একটা বড় গাড়ি চালাবেন, সেই গাড়ি আপনি কোন রাস্তায় নেবেন, কিভাবে চালাবেন, ড্রাইভার যে হবেন, যিনি ড্রাইভিং আসনে বসবেন, উনি জেনেই বসবেন। উনি যদি বলেন আমি তো আগে ছোট গাড়ি চালাই অভ্যস্ত, ডাবল ডেকার চালাতে পারবো না, তো বাবা তুমি বসলে কেন এখানে দিয়ে? তোমাকে কে বসতে বলছিল? হাতে বেঁধে ছিল কেউ? এখন তুমি তো বাস সহজে অ্যাক্সিডেন্ট করে পুরো যাত্রী সহ মারার অবস্থায় নিয়ে আসছো। আগে হুঁশ ছিল না আপনি কি করতে পারবেন আর কি করতে পারবেন না? বিষয়গুলো হলো জানেন, সব কিছু হলো এলোমেলো অবস্থা। একটা আন্দোলন হচ্ছে, দেখেন এই আজকের আন্দোলনটা তো আগের আন্দোলন এটাকে ইনভাইট করছে। আগেরটা আন্দোলন, এটাও আন্দোলন। আগেরটা যমুনা অভিমুখী ছিল, এটাও যমুনা অভিমুখী ছিল। দুই অভিমুখী যাত্রাকে একভাবে আপ্যায়ন করা হয়েছে। আগেরটাকে আপ্যায়ন করা হয়েছে শীতল জলীয় বাষ্প দিয়ে, এটাকে মানে আপনি করা হয়েছে, আপ্যায়ন করা হয়েছে জল কামান দিয়ে। এখনো এরাই দেশের নাগরিক না? যে দাবি থাকতে পারে না, দাবিটা আপনি শুনেন না কেন? দাবি নিয়ে আলোচনা করেন না কেন? আজকে মধ্যরাত্রে একটা উপদেষ্টা পাঠাইছেন যে পানির বোতলে ঢিল খাওয়ার জন্য। কেন শুনলে এই কাজটা আপনি পরশুদিন করলেন না কেন? কালকে তো এই স্টুডেন্টরা, শিক্ষকরা ইউজিসিতে গিয়েছিল, ওখানে সমাধান করলেন না কেন? সমাধান করার চেষ্টা করেন নাই তো আপনারা তো মানুষকে কোনো মানুষই মনে করেন না। শেষ পর্যন্ত আপনি একটা সমাধান দিবেন না, যে সমাধানটা দিবেন ওটা আপনি আগের দিন দিলেন না কেন? একটা দাবির পক্ষে একটা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, এমন কোনো প্রাণী আছে যে এই দাবির সঙ্গে একমত না? ভিসি চলে আসতেছে, প্রক্টর চলে আসতেছে, তো এটা কি হাওয়াই দাবি? এই দাবি আপনি বুঝেন না কেন? এই দাবি আপনাকে স্পর্শ করতে পারে না কেন? না পারার কারণ হলো আপনি এদেরকে আপনার লোক মনে করেন না। আগে যে 2 দিন আগে যেটা পাতানো আন্দোলন হলো, ওটাকে আপনার লোক মনে করেছিলেন যে তোমরা আসো, তোমরা আন্দোলন করো, আমি একটা কিছু করতে চাই, সে করার ক্ষেত্রে তোমরা আমাকে একটা অজুহাত তৈরি করে দাও। তো ওইটা করতে পারেন, এটা করতে পারেন না। ভাই এত নাটক তো ভালো না। এই নাটক পাবলিক বুঝে, এই হাসিনা নাটকও পাবলিক বুঝতো, ওনার নাটকও পাবলিক বুঝে, ভালোই বুঝে, কোনো সমস্যা নাই। আলটিমেটলি কি হচ্ছে, এই যে ছেলে মেয়েগুলো এই ভোগান্তি, এই বৃষ্টির মধ্যে ওরা সবাই ওখানে ছিল। প্রক্টর ছিল ভাই, ভিসি ছিল, এমনি। তো এইগুলো হলো কি জানেন, যখন নাকি একটা রাষ্ট্রে মিসম্যানেজমেন্ট চলে তখন এগুলো ঘটতে থাকবে। এর একটা ঘটনাতে আপনি কোনো কিছু বুঝবেন না, এগুলো ঘটতে থাকবে, সিরিজ অফ ঘটনা। কোন সেক্টরে বলেন তো উনি পেরেছেন করতে? কোন সেক্টরে পেরেছেন? বিনিয়োগ আনতে পারছেন? বিনিয়োগের জন্য কাকে নিয়ে আসছেন? ৪১,০০০ ফুট থেকে ঝাঁপ দিতে পারে, এটা একমাত্র যোগ্যতা। ওই যোগ্যতা নিয়ে আসছে, লাফালাফি কতক্ষণ করছে। বিনিয়োগ আসছে বিনিয়োগ বরং কমছে। গত বছরের এই সময়ের তুলনায় ৩৮% বিনিয়োগ কমছে। কেন? একটা অনির্বাচিত সরকার হলে সেখানে কেউ বিনিয়োগ করবে না। এটা হলো কি অর্থনীতির বেসিক কথা। উনি তো অর্থনীতির প্রফেসর, বুঝেন না? এটা বুঝেন না? আঁকড়ে ধরে বসে আছেন। তো এইগুলি ভাই যতই দিন যাবে একটা করে আপনি পাবেন। কি হচ্ছে নাকি দেশের বেসিক? শুনেন, এই পলিটিক্স আলোচনা করে লাভ নাই। প্রিন্স ভাইরা আছেন, পলিটিক্স করতে করতে এই পর্যন্ত আসছেন, আরও করবেন বাকি জীবন। নতুন পার্টি হচ্ছে, এরাও পলিটিক্স করবে। পলিটিক্সটা দেশটা তো ভাই চলবে হলো গিয়ে শিক্ষা দিয়ে আর অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে। শিক্ষা ব্যবস্থা বলতে কিছু আছে? প্রত্যেকটা ইউনিভার্সিটি জানা আপনি আন্দোলন হচ্ছে। কি নিয়ে আন্দোলন হচ্ছে? ভিসি সরাও আন্দোলন। কেন? শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী ভিসি নিয়োগ করতে হবে, এই ধারণাটা তাদের মধ্যে ঢুকাইছেন কেন? ঢুকাই দিয়েছেন। ইউনিভার্সিটি সাহেব আজকে চট্টগ্রামে যে বলে আসছে এই শিক্ষার্থীরা এটাকে সব কিছু চেঞ্জ করবে, তো করুক, চেঞ্জ। জি।
সাম্প্রতিক সময়ে জাতীয় সঙ্গীত নিয়ে যে সমস্যা পড়ছেন, অনেকে জাতীয় সঙ্গীত গাইতে গেলে বাধা দেওয়া হচ্ছে এবং একই সাথে গোলাম আজমের নাম আবার ফিরে আনা হচ্ছে স্লোগানে, এবং সব মিলিয়ে জামাত ইসলামী মাহফুজ আলমের যে স্ট্যাটাস সেটাকে নিয়েও বেশ একটা প্রতিবাদী অবস্থানে তাদের অনেকে যাবার চেষ্টা করেছেন। মুক্তিযুদ্ধ প্রসঙ্গ নিয়েও তারা আবারও সেই পুরনো প্রসঙ্গগুলো তুলে নিয়ে আসছেন এবং ক্ষমা চাওয়ার ব্যাপারটা এখন পর্যন্ত তাদের দিক থেকে ঘটেনি। এই বিতর্কগুলো এই মুহূর্তে উঠে আসলে লাভটা কার হচ্ছে? লাভটা হচ্ছে ডক্টর ইউনূস সরকারের। একদম সিম্পল, পুরো জিনিসটাই একদম পরিকল্পিতভাবে সাজানো হয়েছে। আমি বলি আপনাকে, শাহবাগে যে ঘটনাটা হয়েছে, শাহবাগের ঘটনার দৃশ্য তো অনেকে মনে করছে যে বোধহয় এনসিপির সঙ্গে জামাতের একটা বিরোধ তৈরি হয়েছে। এনসিপিকে বোধহয় বলা হচ্ছে, অনেকে ধারণা করেছিল, বলা বলি করছিল এনসিপি কি জামাতের পেটের মধ্যে ঢুকে যাচ্ছে। এনসিপি যে জামাতের পেটের মধ্যে ঢুকে নেয় এটা প্রমাণ করার জন্য তাদের এটা বলা দরকার ছিল, এ ধরনের একটা কথা বলা হচ্ছে। কারণ এনসিপির পক্ষ থেকে তো আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেওয়া হয়েছে যে এই ধরনের জিনিসকে তারা সাপোর্ট করে না। এটা কিন্তু একটা বিষয়। কিন্তু আপনি কথা ভাবেন তো, গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, নিজামীর বাংলায় অথবা সাইদির বাংলায় ঠাঁই, এগুলি বলার কারণটা কি? দেখি এমনি এমনি বলছে কেউ, কোনো কারণ ছাড়াই বলছে। ডক্টর ইউনূস কমপক্ষে তিনবার, আমি তিনবার শুনেছি, আমি নিজে পড়েছি, আমি যে তিনটা বিদেশি সংবাদ মাধ্যমকে উনি বলেছেন যে ওনার সরকারের কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পরিকল্পনা নাই বলেছেন। তারপরে উনি কিন্তু নিষিদ্ধ করলেন। যদি তাকে জিজ্ঞাসা করে কেন করলেন, উনি কি বলবেন? উনি বলবেন যে আমি চাপে পড়ে নিষিদ্ধ করি। এই দেখেন এখানে চাপ দেওয়া হচ্ছে, এবং ওই যেখান থেকে চাপ দেওয়া হচ্ছে সেখানে কিন্তু মৌলবাদীরা কিন্তু উঠে আসছে। তারা কিন্তু সেই ইসলামী ফোবিয়া ওই ধরনের আলোচনা কিন্তু বলতেছে, জঙ্গিরা কিন্তু উঠে আসছে। এখন আমি কি করব? এবং শেষ পর্যন্ত উনি আস্তেই করে বলবেন, এখন যদি ইলেকশন দেয় ওরাই পাওয়ারফুল, ওই জঙ্গিরা আবার ক্ষমতায় আসবে। ইউরোপিয়ানরা বলবে তাহলে থাক, কদিন পরে ইলেকশন দেন। আলোচনা শেষ। বিভিন্ন জায়গায় ঘুরতে থাকবে, বগুড়ায় ঘটছে না, আরো অনেক জায়গায় ঘটবে। এটা হলো গিয়া এদেশে যে মৌলবাদীরা শক্তিশালী হয়ে ফিরে আসতেছে, এই জিনিসটা ইউরোপিয়ানদের কাছে বলার একটা মানে প্রয়োজন আছে। সেই প্রয়োজনটা যখন প্রতিষ্ঠিত করা যাবে, তখন ওনার আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকার যে খায়েশ, সেই খায়েশটা আরো জোরালো ভিত্তি পাবে। সহজ হিসাব ভাই, এছাড়া আর কোনো হিসাব নাই। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে রিকশার ব্যাপারে যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে, রিকশা ভেঙে ফেলা হচ্ছে, এই ঘটনাগুলো প্রচুর আলোচনা এসেছে। ক্ষতিপূরণ দেওয়ার ঘটনা দু এক ক্ষেত্রে ঘটছে, কিন্তু এই সমস্যাগুলোর সমাধান কি আর কোনোভাবে করা যেত? আমি একটা প্রথম কথা বলি আপনাকে, দেখেন ঢাকা শহরে আপনিও চলাচল করেন, আমিও চলাচল করি। ঢাকা শহরে কোনো রিকশায় কি ব্যাটারি চালিত কি ব্যাটারি চালিত না, কোনো রিকশার কোনো রেজিস্ট্রেশন আছে? নেই। পৃথিবীর আপনি দ্বিতীয় একটা শহর দেখান, পৃথিবী বাংলাদেশের বাইরে, যে শহরে কোনো একটা যানবাহন চলে, একটা যান চলে কিন্তু যার কোনো রেজিস্ট্রেশন নাই, দেখেন তো আপনি। ভারতের অনেক জেলা শহরে কিন্তু এই সমস্ত ব্যাটারি চালিত রিক্সা চলে, অনেক জেলা শহরে, প্রত্যেকটা রেজিস্ট্রেশন আছে। কেবল তাই না, সেই গাড়ি চালানোর জন্য যে চালক, তারও একটা ট্রেনিংয়ের প্রয়োজন আছে। ট্রেনিং ছাড়া, ট্রেন লোক ছাড়া, রেজিস্ট্রেশন ছাড়া, সার্টিফিকেট ছাড়া সে এটা চালাতে পারবে না। তো এই এজাজ সাহেব যে নাকি কোনো একজনের আত্মীয়র কোটায় যায় ওখানে মেয়র হয়েছেন, আচ্ছা উনি যে মেয়র হয়েছেন, ওনার কি এই ধরনের প্রশাসনিক কোনো ধরনের দক্ষতা আছে প্রমাণিত? এর আগে কখনো করছেন? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাহেবের মনে হয়েছে যে সেই হলো সবচেয়ে যোগ্য লোক। ওনার মনে হওয়ার ভিত্তিটা কি? ওনার কি অনেক অভিজ্ঞতা? যিনি মনে করতে পারেন এই লোকটা সবচেয়ে যোগ্য, তাকে নিয়ে ওখানে বসাই দিয়েছেন। সে এক একটা মোহাম্মদ বিন তুগলকের মতো সিদ্ধান্ত দিচ্ছে, এটা ভাঙ্গে, ওটা ভাঙ্গে, সেটা ভাঙ্গে। আরে ভাই, তুমি যে এই ইঞ্জিন চালিত রিক্সাটাকে বন্ধ করতে আসছো, তোমার এখানে যত রিক্সা চলে ইঞ্জিন চালিত অথবা ইঞ্জিন চালিত নয়, ব্যাটারি চালিত অথবা চালিত নয়, তোমার এগুলো রেজিস্ট্রেশন আছে? তোমার দায়িত্ব তো রেজিস্ট্রেশন করানো, ওটা করো না কেন? ওটা করলে তো সরকারের কিছু ইনকাম হয়। যখন আপনি রেজিস্ট্রেশনের মতো সবগুলিকে নিয়ে আসবেন, তখন কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি তো ওইটাই করতেছেন না। আপনি হুট করে যে একদিন হঠাৎ করে মনে হলো যাই কিছু নিয়ে আসি, আইনা নিয়ে একটা খপ করে ধরলেন, ধরে না একটা ব্যাগা চলে গেলে ভেঙে একটা ভিডিও টিডিও করে দেখা দিলেন যে বিরাট বিরাট বীর আপনি কাজ করছেন, এমন বীরত্বের সঙ্গে কাজ করছেন যে কিছুক্ষণ পরে আবার ওটার ক্ষতিপূরণ দিচ্ছেন।
তো হলোটা কি? অযোগ্য লোককে যখন আপনি এক জায়গায় বসাবেন তখন তারা এগুলি করবে, এবং অযোগ্য লোকে যারা বসায় তারা হলো আরো অযোগ্য। এদের হাতে, এই সমস্ত অযোগ্য লোকের হাতে দেশ পড়ে গেছে। আমাদের দুর্ভাগ্য, এগুলো আমাদের সহ্য করতে হচ্ছে। এই ক্ষেত্রে নির্বাচন যদি খুব তাড়াতাড়ি হয়ে যায়, ডিসেম্বরে হোক বা সামনের বছরের শুরুর দিকে হয়ে যায়, তাহলে কি এই সমস্যাগুলোর অনেক কিছু সমাধান হয়ে যাচ্ছে? না, খুব সমাধান হয়ে যাবে এরকম আমি মনে করি না। কারণ যে লোকগুলি নির্বাচিত হয়ে আসবে আমাদের দেশের লোকই তো, এই মাটির থেকে তো উঠে আসবে, এই মাটির থেকে কি আর উঠে আসবে। তারপরে একটা জিনিস যেটা হবে সেটা আমি বলি, বেসিক যে পার্থক্যটা সেটা হলো নতুন যে সরকারটা আসবে সেই সরকারটা কিন্তু এক ধরনের ভয় থাকবে, এক ধরনের জবাবদিহিতার ভয় থাকবে। তারা চিন্তা করবে আমি যে কাজটা করছি এই কাজটা করতে গেলে ভুল হলে পর আমার কিছু কিন্তু পাবলিকের কাছে জবাবদিহি করতে হবে। কারণ ওই হাসিনারা বলে যে নির্বাচনকে নিয়ে উনি যে মানে একটা প্রহসন বানিয়ে ফেলেছিল, ওরকম তো আর হবে না এরপর। কাজে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে জবাবদিহিতে আছে। আপনি বলেন তো এদের কি জবাবদিহিতে আছে? কোনো জবাবদিহিতে তো নাই। আমি মানবিক করিডোর দিব, এত আলোচনা হচ্ছে যে আপনি কার সঙ্গে আলাপ করে করলেন, পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ করে করেন। দেখেন, মানে যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে না, তখনও এই ধরনের বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেই গভর্নমেন্ট কিন্তু সমস্ত দলগুলি নিয়ে বসে। যেমন ইন্ডিয়াতে এবার যেটা হলো, তারা কিন্তু সব দলকে নিয়ে বসছিল, বসার কোনো দরকার পড়ে না, বাট বসে। এটাই হলো সৌজন্যতা। এখানে কার সৌজন্যতা কে দেখাচ্ছে? বলে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। আর বাবা তুমি কে? তুমি কেন? তুমি যে এখানে আসছো কেন? তুমি কি একদম কম্পিটিশন দিয়ে আসছো? কোনো পরীক্ষার মাধ্যমে আসছো? জনগণের কাছে ভোট নিয়ে আসছো? খালি বলে যে আমাদের ওই গণঅভ্যুত্থানের সরকার এত বাড়ছি। গণঅভ্যুত্থানের সময় কেউ কি গণঅভ্যুত্থানের আন্দোলনকারীকে যদি বলতো যে ওনারা তো আন্দোলন করছো, ওনাকে যদি বলতো ভাই তোমরা ভালো মতো আন্দোলন করো, আন্দোলন যদি করো তাহলে খলিলুর রহমানকে আমরা নিরাপত্তা উপদেষ্টা বানাবো, কেউ আন্দোলন করতো? এটা কে? গণঅভ্যুত্থানের চেতনা এটা না, এটা হলো ডক্টর ইউনূসের পছন্দ, পিনাক হিসেবে পছন্দ। এটা কে না জানে? পিনাক হিসেবে আমার বলে কি খুশি, একটা আইটিভি বানাই ফেলাইলো, এতদিন একজন যোগ্য লোক কেনা হয়েছে, তার পছন্দ। তো এটা কি গণঅভ্যুত্থানের চেতনা নাকি ভাই? স্বাস্থ্য উপদেষ্টা যারা বানাইছেন আপনি, নূরজাহান বেগম, যে তখন আপনি বলতেন যে আন্দোলনটা ভালো মতো করো, যদি তোমরা জিততে পারো তাহলে কিন্তু নূরজাহান বেগমকে আমরা স্বাস্থ্য উপদেষ্টা বানাবো। যে বলতো সে মারি খেয়ে চলে যায় যে বেটা তুই কার কথা বলতে আসছিস? এটা গণঅভ্যুত্থানের সরকার না, এটা ডক্টর ইউনূসের সরকার। ডক্টর ইউনূস বাংলাদেশের মানুষই চিনে না। ডক্টর ইউনূস আপনি দেখেন না খবর নিয়ে, এই দায়িত্বে আসার আগে সে দেশে থাকতো কয়দিন আর বিদেশ থাকতো কয়দিন। ওই বিদেশ যাওয়ার যে মোমেন্টাম ওটা তো তারা এখনো যায় নাই, কিছু হলে চলে যায়, একটা সেমিনারে চলে যায়। ভাই একটা দেশের সে সরকার প্রধান, তার কি এগুলো মানায় নাকি? যে চলে যায় অপটাপট। তো এইগুলি বলে লাভ নাই। কাজে এদের ওই সৌজন্যতাটুকু নাই, ওইটুকু ফিলিংসও কাজ করে না যে এই ধরনের বড় কাজ করতে গেলে যে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে একটা মতামত নিতে হয়। এদের কোনো জবাবদিহিতা তো নাই। কাজেই আমাদের দরকার এমন একটা সরকার, যে সরকারই হোক, হয়তো মন্দ হবে কিন্তু জবাবদিহিতার একটা ভয় তো ওদের থাকবে। এটা এদের কোথায়? ধন্যবাদ। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা শুধু নির্বাচন ছিল না, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল আসলে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ। এবং নির্বাচনটা নিয়ে যেহেতু বারবার প্রশ্ন আসছে, এই আমরা কিন্তু সংস্কার প্রস্তাবে দেখছি যদি 1, 2, 3 করি, নির্বাচন কমিশনারদেরকে জবাবদিহিতার মধ্যে আনা অন্যতম একটা সংস্কার প্রস্তাব। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ একটা জাতীয় কাউন্সিলের মাধ্যমে, এবং নাগরিক ঐক্যজোট একটা দিল যে নিম্নকক্ষের মনোনয়ন এবং উচ্চকক্ষের অনুমোদনের মাধ্যমে। সো এই যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে ভারসাম্য রক্ষা, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণের যে মৌলিক সংস্কার, এগুলোতে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোই একমত হচ্ছে না। এবং এগুলোতে একমত হলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল যে এটা না যে একটা রেজিম পরিবর্তন হয়ে আরেকটা পরিবর্তন নির্বাচনের। এতগুলো মানুষ শুধু একটা মাত্র নির্বাচনের মাধ্যমে ক্ষমতা শিফট হওয়ার জন্য জীবন দেয়নি। এই যে স্বৈরতান্ত্রিক যে কাঠামো, যে ব্যবস্থা, এটা পরিবর্তনের জন্যই কিন্তু গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল। এবং এই শহীদদের সাথে, এই আহতদের সাথে বেইমানি হবে যদি আমরা এটাকে রেখে আবার শুধু একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বদল করি। এবং এটার দায় কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের উপর বর্তায়, প্রত্যেকটা রাজনৈতিক পক্ষের উপর বদলায় যে আমরা এই নির্বাচনী ব্যবস্থাটাকে একটা গণতান্ত্রিক কাঠামো দেই, এরপর নির্বাচিত হয়ে যে আসে সেই সরকার গঠন করবে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই।